ঘরের মধ্যে সে দেখে যে তার ঘরে যে মাটির তালা পাড়া ছিল, এই তালাতে একটা দড়ি। ওই টাইমে গাছের থেকে সে লাফ মারে, মারাতে মনে করেন যে এই দড়িটা ফাঁস আটকে যায়, যাতে সে পা এরকম করে লাফালাফি করে, এইরকম করে জিবাটা বের করে আছে, সেন্সলেস অবস্থা, যে সে যে টানে দড়িটা খুলবে এইরকম কোনো ইয়ে নেই। তো বন্ধুরা, ঘটনাটা ছিল এরকম, 3 বন্ধু বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে গেছে। 3 বন্ধুর মধ্যে একজন ছিল একটু ধনাঢ্য পরিবার, একটু প্রভাবশালী, মোটামুটি ধরেন যে তাদের জমি জমা এবং অবস্থা ভালো। এমতো অবস্থায় ঠিক 3 বন্ধু মিলে সেই বিয়ের দাওয়াত খেতে যায়। খাওয়া দাওয়া করার পর তারা আশেপাশে চারিদিকে ঘোরার জন্য বের হয়। তো তারা এই সময় ঠিক এক পর্যায়ে তারা ঘুরতে ঘুরতে গ্রামের এক শেষ প্রান্তে চলে যায়। যাওয়ার পর শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে ফিরে দেখে এবং আসার পথে চারিদিকে আবাদ ফসলের ক্ষেত ছিল। এই জিনিসগুলো তারা ভালোভাবে দেখলো। তো এই ধরনের তারা আলাপ আলোচনা করতে করতে আসতেছিল। তো এর মধ্যে একজন যে যে একটু প্রভাবশালী, ওই বন্ধু প্রস্রাব লাগছে। তো বেশ কিছু দূর যাওয়ার পরে দেখে যে জমির সাইডে একটা বাঁশের থোপ আছে এবং বাঁশের থোপটা আশেপাশে মনে করেন যে কেউ ছিল না, কোনো লোকজন নাই, এবং সে জায়গাটা একটু উঁচা নিচা উঁচা নিচা টাইপের ছিল। তো চারিদিকে মোটা বাঁশের ঝাড় এবং গাছপালায় ভরপুর। তো সে বাঁশের ঝাড়ের সাইডে যে প্রস্রাব করে, সে মতো অবস্থায় সে ফেরার পথে বেশ কিছু দূর, মোটামুটি ধরেন যে 10-15 গজ দূরে তার বন্ধুরা ছিল। তো আসার পথে ও একটা উষ্টা খায়, যা হামাগুড়িতেই ভাব করে যে বন্ধুদের কাছে পড়ে যাবার লাগে। তো সেই বন্ধুরা ধরে, তো ক্যারের দিন দুপুরে এরকম উষ্টা খাচ্ছ, চোখে দেখা পায় না, করছে না উষ্টা খায় না, আমাকে মনে হয় যে কে জানি ধাক্কা মারলো। তো বন্ধুরা, এই যে উষ্টা খালো যে বা একটা পিছন থেকে ধাক্কা, এখান থেকে মনে করেন যে ঘটনাটা শুরু। তো আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের গল্প আপনাদেরকে কেমন লাগে দয়া করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ঠিক আসরের আজান যখন দিল, দেওয়ার পর নামাজ আদায় করে তারপরে নেওয়ার পর সেখান থেকে রওনা দেয় তার বাড়ির গন্তব্যস্থানে। ফিরতে ফিরতে মোটামুটি 7টা-8টা বেজে যায় রাত। যখন আসে এলাকার আশেপাশে যে পাড়াটাতে বিয়ে হয়েছে, সব লোকজন ছুটে চলে আসে নতুন বউ দেখার জন্য। তো এরকমভাবে নতুন বউ দেখার জন্য সবাই ছুটে চলে আসে এবং সেই দেখাশোনা করতে করতে মোটামুটি রাত 10টা বেজে যায়। তো যে ছেলেটা ওই যে জায়গাতে প্রস্রাব করে আসলো, আসলে কিন্তু সে জায়গাটা মোটেও ভালো ছিল না। এবং বাড়িতে আসার পর যে ঘটনাগুলো শুরু হয়, অস্থির একটা ঘটনা। ঠিক সেই রাতে যখন রাত 11টা-12টা বাজে, ওই রাতে তখন সে ঘুমাতে যায়। ঠিক যখন গভীর রাতে সে ঘুমাতে যায়, গভীর রাতে ঘুমানোর সময় তখন সে স্বপ্নে দেখে কে জানি ওকে ডাকতেছে, আমাকে ছেড়ে থেকে চলে গেলি, আমি তো তোর কাছে চলে আসছি, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আয় তুই আমার কাছে আয়, তোর জন্য আমি এত সুন্দর একটা জায়গা রাখছি, এখানে 2জন মিলে থাকবো সারা জীবন। হ্যাঁ, আমার একা থাকতে খুব কষ্ট হচ্ছে। এইরকম একটা স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখাতে ফট করে সে রাতের বেলা চেতন পায় যে আমি এভাবে স্বপ্ন দেখলাম, আমাকে কে ডাকলো। তো যাই হোক, সে হয়তো বা মনে করতেছে যে ঘুমের মধ্যে এরকম কিছু একটা ঘটে গেছে। তো ওই দিন রাতের বেলা সে আবার পুনরায় ঘুমায়। পরের দিন তার বন্ধুদেরকে সঙ্গে একটু শেয়ার করে। তো বলতে যে কালকে সারাদিন অনেক আনন্দ হয়েছে, হাসি ঠাট্টা হচ্ছে, হয়তো বা ঘুমের ঘরে এরকমই হচ্ছে। তো সারাদিন এরকমভাবে করে রাতের বেলা, ওই পরের দিন রাতের বেলা যখন সে আবারও পুনরায় যখন ঘুমাতে যায় খাওয়া দাওয়া করে, ঠিক আবারও ওই রকম টাইমে রাত্রি 12টা-1টা বাজে, ঠিক ওই রকম সময় আবারও পুনরায় সে স্বপ্ন দেখে যে কালকে তোকে আমি বললাম যে তোকে ছাড়া আমি থাকতে পারতেছি না, তোকে ছাড়া আমার কষ্ট হচ্ছে, আয় 2জন মিলে থাকবো এখানে, আয় তুই আমার কাছে আয়, আমি তোর সঙ্গে থাকবো, তোকে ছাড়া আমি খুব কষ্টে আছি। তো এই কথা বলার পর তখন বলতেছে যে ঘরের মধ্যে সে দেখে যে তার ঘরে যে মাটির তালা পাড়া ছিল, এই তালাতে একটা দড়ি। তো বলতেছে এই যে দেখ, তোর জন্য আমি এই সুন্দর জিনিসটা রাখছি, এই জিনিসটা ধরে তুই আমার কাছে চলে আসবি। তো তখন এই সঙ্গে সঙ্গে ফট করে চেতন পায়, কি জিনিস এটা? তো দেখে যে তালার দড়ি টাঙ্গানো। তো তখনই সঙ্গে সঙ্গে ওই চিৎকার করে ওঠে এবং পাশের ঘর থেকে ওর বড় ভাই বাপ বের হয়ে আসে। কি হয়েছে কি হয়েছে? বলছে যে এটা আমি স্বপ্নে দেখেছি, এরকমভাবে আমাকে ডাকিচ্ছে। তো দেখি যে দড়ি। তো তখন হারকিনের আলোটা একটু বাড়ায় দেয়, দিয়ে বলতেছে কোনটি দড়ি দেখলে? বলছে তালার, ওই যে তালার মাঝখানে। তো দেখে যে সেই মাঝখানে দড়ি আর নাই।
মাকড়সার ঝুল এতটুকু পর্যন্ত এরকম করে খালি ঝুলিচ্ছে, এরকম করে শুধু ঝুলতিছে। তো বলতেছে কো দড়ি, দড়ি তো নাই, ওটা তো মাকড়সার ঝুল। কয় পাগল, সারাদিন মানে বন্ধুকের সাথে ঘুরে ফিরে কি করে না করে তার নেই ঠিক। হ্যাঁ, বাড়িতে আসেও মানে রাতের বেলা ঘুমাবে তাও মানে তাল বেতাল এইরকম ভাবে। তো একটু বকাঝোকা করে, যাই হোক সে ওই রাতে আবার পুনরায় ঘুমে যায়। যাওয়ার পর পরের দিন তার বাবা তাকে বলে যে কুষারে ভিয়ে যা, যে কুষারগুলো একটু বাঁধে দেয়। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে যাচ্ছি। এ কথা বলার পর সে খাওয়া দাওয়া করে কুষার বাঁধতে চলে যায়। কুষার বাঁধতে বাঁধতে মোটামুটি একটা আজান দিয়ে দিছে। ঠিক মাথার উপরে যখন সূর্য, তীব্র গরম চারিদিকে, এইরকম অবস্থায় সে কুষারগুলো না এরকম করে মানে বাঁধে দিচ্ছে এক কথায়। যখন কুষারগুলো একটু বড় হয় তখন কুষারগুলো বাঁধে দেয়। যখন বেলা 1টা বাজে তখন সে মানে হঠাৎ করে লক্ষ্য করে তার দিকে একটা সাপ আগায় আসতেছে। বিশাল বড় একটা কালো সাপ। এরকম সাপ সে কখনো দেখেনি। তো তার দিকে তেড়ে আসতেছে, মানে এত স্পিডে আসতেছে, দূর থেকে দেখতেছে সেই স্পিডে আসতেছে। তো ওই জিনিসটা মনে করছে হয়তো বা অন্য কোনো সাইডে চলে যাবে, এই কথাটা মানে এই জিনিসটা ভাবছে। কিন্তু ঠিক যখন কাছাকাছি চলে আসছে ওই মতো অবস্থায় সে মাটির দুটা ঢাল আছে, ঢাল এরকম করে ফিকে মারে। সাপের কাছে গেলে সাপটা অন্যদিকে চলে যায়, কিন্তু আসলে বন্ধুরা তখনও সেই সাপটা অন্যদিকে যায় না, তার দিকে চলে আসে। সে দ্বিতীয় আবার একটি পুনরায় ঢাল মারে, সে সাপটি আবারও ঢালের তোয়াক্কা না করে চলে আসে তার দিকে। যখন কাছাকাছি চলে আসে তখন সে মানে বুঝতে পারে, হাতের কাছে একটা তার হাসা ছিল যেহেতু কাজে লাগে, যে আসলে হয়তো বা ফিকে মারবে বা কূপ মারবে। কিন্তু এইরকম যে কোনো একটা সিচুয়েশান আমরা যেরকম একটা প্রস্তুতি নিয়ে থাকি, ঠিক এই প্রস্তুতির সুযোগটা সে পায়নি। না পাওয়ার কারণে শার্ট করে ওর কাছে চলে আসে, আর ওই না দেখে তখন ওই দৌড় মারে, কাদা ফেলে দিয়ে। হ্যাঁ, কাদা ফেলে দিয়ে দৌড় মারে। দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে সে কুষারে ভিড়ে একটা কুষারের সঙ্গে বাড়ি খেয়ে থাপ করে পড়ে যায় রাস্তার কাছাকাছি। তো যখন রাস্তার কাছাকাছি পড়ে যায় সে সাপটাও তখন তার কাছে চলে আসে, আর ইতিমধ্যে সে চিৎকার করে ওঠে, সাপ 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 বলে চিৎকার করে ওঠে। তো ওই রাস্তার লোকজনেরা তখন চলে আসে তার কাছে, যে কোথায় সাপ, কোথায় সাপ। বলতেছে ওই যে আমার সামনে, ওই যে আমার সামনে, আমাকে ছুবল মারবে, আমাকে ছুবল মারবে, এইরকম করতেছে। তো তখন লোকজন বলতেছে কোথায় সাপ, সাপটা যে তোমাকে ঠোকর মারবে, সে সাপটা কোথায়? তো সে মতো অবস্থায় দেখে সে সাপ নেই। তখন সেখানকার লোকজনেরা বলতেছে টানা রোদের মধ্যে কুষার বান্দা কাজ করতেছ, এই রোদে হয়তো বা তান্তারা মুখ চোখ অন্ধকার হয়ে হয়তো বা ভুল কিছু তুমি দেখছো, বাবা তুমি যাও, বাড়ির যাও, যা গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করো, যাও। তো ওই ওই অবস্থায় সে লোকজনগুলো তাকে বাড়িতে পাঠায় দেয়। অমতো অবস্থায় আবারও ওই দিন রাতের বেলা যে ঘটনাটা ঘটে, মানে মাথা একদম নষ্ট করা। একটা মানুষের পিছনে যে কিভাবে একটা মানুষকে, সেটা কিন্তু আসলে মানুষ না অন্য কিছু, এই জিনিসটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো সেটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, ঠিক সেই রাতে যখন আবারও পুনরায় খাওয়া দাওয়া করে ঘুমাতে যায় তখন তার কানের কাছে ফিস ফিস করে বলতেছে যে গত 2 দিন থেকে তোকে আমি ডাকিছি, আয়, তোকে ছাড়া আমার ভালো লাগিচ্ছে না, তোকে ছাড়া আমি কষ্টে আছি, আমার কষ্টটা আমি কাকে বলবো, আমি কার কাছে যাবো, আমার যাওয়ার মতো কেউ নাই, তোকে আমার ভালো লাগছে, বিদায় তোকে আমি ডাকতেছি, আয় আয়, এরকমভাবে ডাকতেছে। তো বারবার করে যখন ডাকতেছে, মানে বারবার করে এরকমভাবে ডাকতেছে, কিন্তু সে কোনো কিছুতেই সাড়া দিচ্ছে না। যে কানের কাছে বারবার করে ফিস ফিস করতেছে, আসলে এই জিনিসটা কিন্তু যেন তেন জিনিস না, এটা একটা রুহ। যেসব মানুষেরা গলা দড়ি দিয়ে এবং বিষ খেয়ে মারা যায়, সেই সব রুহগুলো পৃথিবীর বুকেতে ঘুরে বেড়ায়। এই রুহুটা তার পিছু লাগছে যে তাকে তার সঙ্গে করে নিয়ে যাবে। আসলে আঞ্চলিক ভাষায় বলা হয় গলাদোড়া। তো এই গলাদোড়া যার পিছ লাগে তাকে মনে করেন যে যেভাবে হোক, যে কৌশলে হোক, তাকে মনে করেন যে গলার দড়ি দেওয়াবেই। তো তাকে বিভিন্নভাবে প্রলোভন দেয় স্বপ্নে, যে দেখ তোর জন্য আমি কত সুন্দর জায়গা রাখছি, তোর জন্য আমি কী করেছি, হ্যাঁ, তোকে আমি কখনোই ছাড়বো না, তোকে আমি নিয়েই যাবো। তো এইরকমভাবে মানে সারা রাত তার কানের কাছে এরকমভাবে ফিস ফিস করে, এইরকম একটা মানে কানের কাছে শুরু করে দিছে। তো আসলে এই জিনিসটা মানে এই কানের কাছে বাজতেছে, এই কানের কাছে বাজারটা মানে শব্দটা যে কানের কাছে লাগতেছে, এই শব্দটায় তার মাথা মস্তিষ্ক কোনো কিছু আর ঠিক নেই। হ্যাঁ, যার কারণে সেই দিন সকালবেলা তার মা বাড়ি থেকে বের হওয়ার সময় একটা কাজের কথা বলে।
তো সে কাজের কথাটা গুরুত্ব দেয় না, তখনও পর্যন্ত তার কানে বারবার করে বলতেছে চ আমার সঙ্গে, আমি তোকে নিয়ে যাচ্ছি, তুই চ, হ্যাঁ ওখান থেকে তোকে আমি নিয়ে চলে আসবো, তুই আমার সাথে চ। এইরকমভাবে তাকে মানে বশ করার মতন একটা ঘটনা ঘটায়। তো যখন তার মা একটা কাজের কথা বলে, সে কথাটা যখন শোনে না, ওই অবস্থায় বের হয়ে চলে যায়। কিন্তু সেদিন কোনো বন্ধু বান্ধব কারোর সঙ্গে সে মিশে না, নিরিবিলি নির্ঝঞ্ঝাট একটা জায়গা খুঁজিছে, এবং মানে কিছু কিছু ফাঁকা জায়গা সে এইভাবে মাথা ধরে বসে আছে, কিছু কিছু জায়গাতে মানে কিভাবে কি করেছে মানে ওই কাউকে মানে কিছু বলতে পারতেছে না। তো ঠিক দুপুরবেলা যখন হয়, বাড়িতে আসার পর তার মা বলে যে সকালবেলা কাজের কথাটা বলেছিলাম, সে কাজটা তুই করিস? তো কোনো কথা উত্তর দেয় না, না দিয়ে সে সোজা ঘরের দিকে ঢুকতে লাগে। তখন মা এক কথায় যে একটা বাড়িতে সংসারে চাপ যখন হয়, তখন মা অনেক ধরনের কথা বলে থাকে, এগুলা সন্তানের দিয়ে কোনো কাজ হবে না, এরা সোলফুল বেঁচে থাকা যাইতে মরে যাওয়া অনেক ভালো, হ্যাঁ এলা সোলফুলের দরকার নেই, এই ধরনের কথাবার্তা যখন বলে, তখন সে তো আরো চান্স পায় যায়। তখন বলে যে দেখ তোর মাও তোকে মরবার করছে, দেখিস এই জীবন থার চাইতে মরে যাওয়া অনেক ভালো, তুই আমার সাথে চল, তোকে আরো এইটি থাকা লাগবে না, এত কষ্ট করা লাগবে না। তো এই ধরনের তাকে মনে করেন যে বশ করে নেয়, নেওয়ার পর সে বাড়ি থেকে ছোট্ট একটা দড়ি বের করে নেয়। তো ওই দড়িটা সুন্দর তার মাথার ট্যাঙ্গুরে গুজে নেওয়ার পর সে ওখান থেকে বাড়ির থেকে বের হয়ে যায়। যাওয়ার পর সে বাড়ি থেকে অল্প কিছু দূর গেলে তার নদীর পাড়ে একটা কড়াইয়ের গাছ আছে। কড়াইয়ের গাছটা খুব বেশি বড় না, মাঝারি সাইজের একটা কড়াইয়ের গাছ, খুব বেশি হলে এইরকম মোটা। তো ওই কড়াইয়ের গাছে তখন বলতিছে যে কানের কাছে বারবার করে ফিস ফিস করে বলতিছে, এই যে কড়াইয়ের গাছ দেখা গেছে, এই কড়াইয়ের গাছের সঙ্গে দড়িটা টাঙ্গা, এই দড়ি টাঙ্গা তুই গলার দড়িতে আমি তোকে আমার কাছে নিয়ে চলে আসিছি। সে তখন কোনো কিছু কারো কথাই সে মানে বুঝে মানে না, তখন সে ওই দড়িটা তখন টাঙ্গায় গলার দড়ি দেয়। যখন গলার দড়িটা দিবে ভাব, তখন তার বড় ভাইয়ের ছেলে যা আছে ভাস্তা, সে মোটামুটি অনেক বড়, নদীর পাশে, এবং ছোট ছোট ছেলেরা গোসল দেয়। তো বুঝতে তো পারছেন দুপুরবেলা ছোট ছোট ছেলেমেয়েরা গরমের নদীর বেশি ঝাপাঝাপি করে, করে। তো তখন দেখে যে তার চাচা গলার দড়ি দিচ্ছে, মানে দড়িটা টাঙ্গাছে এবং ঠিক ওই গাছের ডালের থেকে গলার দড়িটা ঝুল দেয়। ওই না দেখে তখন ওখান থেকে চিৎকার করে যে চাচা কি করেছেন করতে করতে মানে ওই চলে আসে। যখন ওই মাঝপথে ঠিক চলে আসবে, ওই টাইমে গাছের থেকে সে লাফ মারাতে মনে করেন যে এই দড়িটা ফাঁস আটকে যায়, যাতে সে পা এরকম করে লাফালাফি করে। তো ওই মুহূর্তে তার ভাস্তাটা চলে আসার পর সে মানে একবারে মানে লম্বা চড়াও না, খুব খাটো না, মাঝারি টাইপের একটা ছেলে। তখন ওই দিশা না পায়, তখন এই কাঁধের উপর তখন মনে করেন যে তার পাড়া নিচে নেওয়ার পর তখন এইরকম করে জিবাটা বের করে আছে, সেন্সলেস অবস্থা, মানে যে সে যে টানে দড়িটা খুলবে এইরকম কোনো জানে। তখন সে চিৎকার করে, বাবা কে কোন জায়গাতে আছো, তাড়াতাড়ি আসো, আমার চাচা গলা দড়ি দিয়েছে, বাঁচাও বাবারে, কে আছো? তো বাড়ির পাশে দুইজন লোক বের আসে, মা এবং সন্তান, তার সন্তানটা বড় ছিল, দেখে যে গলার দড়ি দেওয়া। তো তখন ওই চাচি তার আবার মনে করেন যে ওর সন্তানকে ডাকে, হাসা নিয়ে চলে আসার পর তখন বলে যে তাড়াতাড়ি উঠে গলার দড়িটা কাট। ওই চাচি যখন বলে দেয়, সে লাফ দিয়ে উঠে গাছে ওঠার পর গলার দড়ি এক চোপে কাটে ফেলা মাত্র তখন সে থাপ করে নিচে পড়ে যায়। যাওয়ার পর তখন সেই চাচি এবং তার সন্তান দুইজন মিলে তার মুখ চোখে পানি ছিটায় দেওয়ার পর যখন একটু জ্ঞান হয়, ফটাস করে এক থাপ্পড় মারার পর তখন বলছিস তুই এগুলো কি করতে গেছিস, তো ঘাড়ে কি শয়তান চাপিয়েছে, তুই গলার দড়ি দিবার আলছু। তখন ওর সেন্স হয় যে আমি কি করবার আছি, চাচি আমি কি করেছি মানে দেখি তুই গলার দড়ি দিয়ে আর অল্প একটু হলে তো মরে গেল না। তো এই কথা তখন শোনার পর তখন চারিদিকে আশেপাশের লোকজনও জানাজানি হয়, তার বাড়িতে লোকজন চলে আসে। বাড়ির থেকে লোকজন চলে আসে, তার বাপ এবং বড় ভাই দুইজন মিলে তাকে আরো একটা থাপ্পড় মারার পর তখন কইতে তুই এগুলা কি করবার গেছিস, মানুষ কি এরকম ভুল করেছে, মা না একটু বকিছে তার জন্য কি গলার দড়িতে মরা লাগবে? আমি তো ইচ্ছা করে গলার দড়ি দিইনি, তো কোচে ইচ্ছা করে দিইনি, তাহলে কে দিল? কোচে আজ 4 দিন হচ্ছে আমি যখন বিয়া খাবার গেছি ওই জায়গা যাওয়ার পর ওখান থেকে মোটামুটি ওই দিন রাত থেকে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটে, আর কালকে মানে গত রাত থেকে
আমাকে সারা রাত আমাকে সুখ পাবার দেয়নি, শান্তি পাবার দেয়নি। আমার কারণের কাছে বারবার কে জানি বলিচ্ছে, আয় তুই আমার কাছে আয়, আমি তোকে ছাড়া থাকতে পারছি না, আমি তোকে পছন্দ করেছি, তোর জন্য আমি এই এই জিনিসগুলো রাখছি, দেখ। আমাকে বারবার করে দেখাচ্ছে এবং বলতেছে যে তোকে আমি নিয়েই যাবো। এইরকম ভাবে সে আমাকে বিভিন্নভাবে মানে ডাকাডাকি করেছে, কানের কাছে ফিস 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 করতেই আছে। তো তখন তার বাপের আর বুঝতে বাকি রইল না যে আসলে এই জিনিসটা কি ঘটনা ঘটেছে। তো তার বাবা একটু অনুভব করেছে যে আসলে এই জিনিসটা আমার সন্তানের সঙ্গে হয়তো বা গলা দৌড়া পিছ লাগিছে। তো এই ঘটনাটা যখন মানে তার সন্তান খুলে বলে, তার ভাই বলে খাওয়া দাওয়া করে এক্ষুনি চলে যাবে জায়গা, যে ঘটনাটা কি একটু শুনে জানায়। তো তারপরে সেই দিন সেই সময় খাওয়া দাওয়া করে তার বড় ভাই সাইকেল নিয়ে চলে যায়। যাওয়ার পরে ওই এলাকার যায় শোনে যে আসলে এই জায়গাতে আমার ছোট ভাই প্রস্রাব করেছিল, এটা কি জায়গা। তখন বলতেছে এই জায়গাটা হচ্ছে মূলত একটা গোরস্থান। এই জায়গাতে সম্পূর্ণ গলার দড়ি দেওয়া এবং বিষ খাওয়া যে মরাগুলো যারা মরে, আত্মহত্যা যারা করে, তারা এই জায়গাতে একে কবর দেওয়া হয়। তো বলতেছে এটা গলার দড়ি দেওয়া বিষ খাওয়া মরা। তো তখন ওই বিষয়গুলো শুনে জানা আসার পর তার বাবাকে বলে যে এই ঘটনা, ওই যে জায়গাতে প্রস্রাব করেছে সেটা হচ্ছে একটা গোরস্থান, গলার দড়ি দেওয়া এবং বিষ খাওয়া মরা ওই জায়গাতে মাটি দেয়। তো তখন তার বাবার সন্দেহটা ঠিক হয়। তো তারপরে সে তার বাবা বলে যে যে দড়িটা নিয়ে গলার দড়ি দিয়েছিল ওই দড়িটা লিয়ায়। ওই কথা বলার পর তখন সেই দড়িটা চুলার মধ্যে দিয়ে একবার আগুন লাগিয়ে দিয়ে পুড়ে ফেলে দেয়। দেওয়ার পর তার মা এবং ভাই ভাবি সবাইকে বলে একে চোখে চোখে 6-7 দিন রাখো, 6-7 দিন বা 8-10 দিন চোখে চোখে রাখো, কোনো কাজের কথা বলার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, এবং একা ঘরে যেন কখনোই না থাকে, কেননা এই জিনিসটা আবার ঘটার কিন্তু সম্ভাবনা আছে। তো কাজে তোমাদের কাছে কাছে একটু রাখবে, একটু চোখে চোখে রাখবে, যেন এই 6-7 দিন পার হয়ে গেলে আল্লাহর রহমতে বিপদ মুক্ত। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার যাত্রী ভাইয়ের এই গল্পটা। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারাও সজাগ এবং সচেতন থাকবেন যেন এই ধরনের ঘটনা আপনাদের কারোর সঙ্গে যেন না ঘটে, এবং এই ধরনের ঘটনা থেকে সবাই বিরত থাকবেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের ঘটনা বা এই ছিল আমাদের গল্প। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্রবাসে যারা যে ভাই ও বোনেরা আছেন তারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে। তো বন্ধুরা, এই যাত্রায় তো এই বড় ভাই বেঁচে গেল। তো আমাদের 21 নাম্বার এপিসোডে যে গল্পটা আছে, একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার একটা লাশ, হ্যাঁ, লাশবাহী একটা গাড়ি। তো এই 21 নাম্বার এপিসোডের গল্পটা আপনারা যদি মন চায় অবশ্যই ঘুরে আসবেন, খুবই একটা ভয়াবহ গল্প। তো এই ছিল আমাদের আজকের গল্প। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।